এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং ধরেই নেওয়া যায় যে এই প্রশ্নটা এবছর আসবে, সেটা হলো ভারতীয় অবশিল্পায়নের। প্রিয় ছাত্রছাত্রী, আমি পিডি বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত। পরীক্ষা চলেই এলো, তোমাদের প্রস্তুতিও তুঙ্গে। অলরেডি তোমরা টেস্টের আগে একটা সাজেশন পেয়েছো ইউটিউব থেকে, আমার তরফ থেকে নয়, আর অন্যান্য চ্যানেল থেকে বা তোমাদের মাস্টারমশাইয়ের তরফ থেকে। সেখানে টেস্টের আগে সাজেশন পেয়েছো, টেস্টের পরে সাজেশন পেয়েছো, ফাইনাল সাজেশন পেয়েছো, বোর্ডের হুবহু কোশ্চেন পেয়েছো, এর পরেও আছে স্পেশাল ভিডিও, স্পেশাল সাজেশন, তারপরে আছে লাস্ট মিনিট সাজেশন, তারপরেও আর একটা সাজেশন দেবে, সেটা হচ্ছে চুপি চুপি দেখে নাও। তো ভাই, এত সাজেশন দেওয়ার সময় ধৈর্য কোনোটাই আমার নেই। আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2025 সালের যে ইতিহাস সাজেশন দিচ্ছি, এটাই ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। এই সাজেশনের মাঝেই যে কোশ্চেনগুলো আমি স্টার করে দিচ্ছি, সেই প্রশ্নগুলোকেই তুমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে নেবে। তবে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি আগেই যে একদম অ্যাকিউরেট তুমি সব 100-এ 100 কমন পাবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না, আমিও দিতে পারি না। তবে শুধু এইটুকুই বলতে পারি, এই প্রশ্নগুলো আসার চান্স 100%। তো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমি দিয়েছি। প্রথম অধ্যায়ে আমার যেটা মনে হচ্ছে এবছরের জন্য প্রথম কোশ্চেনই থাকবে লোককথা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব এবং লোককথার সঙ্গে ইতিহাসের সাদৃশ্য আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে স্টার দেওয়াই আছে, তার মানে এটা আমার লাস্ট মিনিট সাজেশন। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। এই প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশন হিসাবে নেবে। এছাড়া আমি দুটো বাড়তি প্রশ্ন দিয়েছি, তুমি দেখে যেতে পারো। 3 নম্বর হচ্ছে মৌখিক ইতিহাস কি, ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। এটা 2023-এ পড়ে গেছে, সুতরাং 3 এবং 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট না হলেও দিয়ে রাখলাম। তো যেগুলো স্টার মারা আছে সেগুলোই তুমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে নেবে, বাকি প্রশ্নগুলো তুমি অবশ্যই দেখে যাবে। এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। দ্বিতীয় অধ্যায় থেকে আমার প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। অথবা সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বা লাস্ট মিনিট সাজেশনের মধ্যে পড়ছে দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো, এই মতবাদের প্রধান বক্তব্য ও ত্রুটিগুলি উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় প্রশ্ন, এটা কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশনের মধ্যে নেই, কিন্তু সাজেশনের মধ্যে আছে, তো তুমি অবশ্যই দেখে যাবে। প্রশ্নটা হলো নতুন পৃথিবীতে বা আমেরিকা মহাদেশে উপনিবেশীকরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র এই 3টে প্রশ্ন দিয়েছি, আশা করি প্রথম দুটোর মধ্যে তুমি একটা পেয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের নাম ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্যবাদ। এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং ধরেই নেওয়া যায় যে এই প্রশ্নটা এবছর আসবে। সেটা হলো ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব। 2 নম্বর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তোমরা নিশ্চয়ই জানো লর্ড ডালহৌসি ভারতবর্ষে রেলপথ চালু করেছিলেন 1853 সালে। সেই রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, তো 3টেই স্টার দেওয়া আছে, সুতরাং এই 3টেই কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশন। 4 নম্বর প্রশ্ন চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। আমার কেন জানি না মন বলছে 1 এবং 4, যদিও আমি এটাকে স্টার দিইনি, তবু মনে হচ্ছে যেন কোথাও 4 নম্বর প্রশ্নটা আসতে পারে। যাই হোক,
আমি চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্নটা দেখে নাও। চতুর্থ অধ্যায়ের নাম সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া। এই চতুর্থ অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার লাস্ট মিনিট সাজেশন হিসেবে নেবে। চীনে 4 মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 2, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এটা 2 নম্বর প্রশ্ন চতুর্থ অধ্যায়ের। চতুর্থ অধ্যায়ের যেটা তৃতীয় প্রশ্ন সেটা আবার লাস্ট মিনিট সাজেশনে আছে। আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের চতুর্থ প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করো। আমি চতুর্থ অধ্যায় থেকে আরও একটি বেশি প্রশ্ন দিয়েছি এবং সেটা কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশনে আছে। কি সেটা? সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল চতুর্থ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাস্ট মিনিট সাজেশন। এরপর আমি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম ঔপনিবেশিক ভারতের শাসন ব্যবস্থা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমি দিয়েছি প্রথম প্রশ্নটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয়নি, সেটা হলো মন্টেগু চেমসফোর্ড আইনের 1919 যেটা বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি কী ছিল। তারপর এখান থেকে 2 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতেই পাচ্ছ এটা ডবল স্টার দেওয়া আছে, সুতরাং এটা লাস্ট মিনিট সাজেশন হিসাবে তুমি নেবে। 3 নম্বর প্রশ্ন 1909 সালের মরলে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের চতুর্থ প্রশ্ন সেটাও কিন্তু স্টার দেওয়া আছে, দেখে নাও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি পঞ্চম অধ্যায় থেকে মাত্র এই 4টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 3টি প্রশ্নকে আমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে রেখেছি। এরপর আমি চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশগুলি। এখানে ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র আমি 2টো প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, কারণ সব অধ্যায় থেকে বেশি প্রশ্ন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ প্রথম যে গ্রুপটা থাকবে সেখানে যতগুলো প্রশ্ন থাকবে প্রায় সবগুলোই তুমি কমন পেয়ে যাবে, সেখান থেকে বেশি করে দেবে। পরের গ্রুপ থেকে যেটুকু করার দরকার সেটুকুই করবে। তো ষষ্ঠ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও তাৎপর্য আলোচনা করো। এটা আমার স্টার দেওয়া আছে। আর 2 নম্বর প্রশ্ন হলো ভারতে অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি আলোচনা করো, এর ফল কি হয়েছিল। এই 2টো প্রশ্নই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ষষ্ঠ অধ্যায় থেকে আমি আর কোনো প্রশ্ন দিইনি। এরপর চলে যাচ্ছে আমি সপ্তম এবং অষ্টম অধ্যায়ে। তোমরা নিশ্চয়ই জানো সপ্তম অধ্যায়ের নাম ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের একটা বিরাট বড় পরিবর্তন বা বিশাল বড় উল্লেখযোগ্য ঘটনা বলে মনে হয়। আচ্ছা, এই সপ্তম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে ঠান্ডা লড়াই কী, এর কারণ ও ফলাফল আলোচনা করো। তুমি ধরেই নিতে পারো এই প্রশ্নটা এবছর আসছে। 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই আন্দোলনে জওহরলাল নেহেরুর অবদান আলোচনা করো। ঠিক আছে। সপ্তম অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, মানে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা কী ছিল সেই বিষয়টা আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি সপ্তম অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। 3টে প্রশ্নই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই 3টেতেই আমি স্টার দিয়েছি। এরপর চলে যাচ্ছে আমি অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ের নাম বি উপনিবেশীকরণ। এখান থেকে আমি খুব বেশি প্রশ্ন দিইনি। এখান থেকে প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর কারণ ও ফলাফল আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই দুটোই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের ইতিহাসের ফাইনাল সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, চুপি চুপি দেখে নাও সাজেশন, আর আসবে না, বা শেষ মুহূর্তের প্রস্তুতি, বোর্ডের চূড়ান্ত প্রশ্ন, এইসব ভাওতাবাজি আমি আমার চ্যানেলে দিই না। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পরিবারে তুমি যুক্ত হবে। ধন্যবাদ।